নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশানে যেটা বলতে চাওয়া হয়েছে এখানে সেটা হচ্ছে যে এখানেও আমরা স্টিম টারবাইন ইউজ করি অ্যাজ প্রাইম মুভার। যে স্টিম টারবাইন আমার মেকানিক্যাল এনার্জিটা সাপ্লাই করে অল্টারনেটারকে, এবং অল্টারনেটার ওই মেকানিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এখন স্টিম টারবাইন যেহেতু, তার মানে ওয়াটারকে হিট করে স্টিম তৈরি করা। থার্মাল পাওয়ার প্ল্যান্টে যেটা করা হয়ে থাকে, ফসিল ফুয়েল বা কয়লা, তাকে অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করে তার থেকে যে হিট এনার্জিটা, সেই হিট এনার্জিটাকে ইউটিলাইজ করে জলকে গরম করে আমরা স্টিম তৈরি করি। এখানে কয়লা বা ফসিল ফুয়েলের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ফুয়েল বা নিউক্লিয়ার ফুয়েল। নিউক্লিয়ার ফুয়েল হিসাবে সাধারণভাবে যেটা ব্যবহার করা হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, এখানে দুটো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের নাম লেখা রয়েছে, ইউরেনিয়াম 235 আর একটা হচ্ছে প্লুটোনিয়াম 239। এই 235 বা 239 এগুলো হচ্ছে এদের মাস নাম্বার। এছাড়াও তোমার ইউরেনিয়াম 233 সেটাকেও ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে ধরনের রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো ব্যবহার করা হয় তাদের আবার দুটো ক্লাসে ক্লাসিফাই করা হয়। কিছু এলিমেন্টকে আমরা বলি ফার্টাইল এলিমেন্ট, কিছুকে বলি ফিসাইল এলিমেন্ট। যে সমস্ত এলিমেন্টকে ডাইরেক্টলি ফিশন প্রসেসে মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায় তাদেরকে আমরা বলি ফিসাইল এলিমেন্ট। আর ফার্টাইল এলিমেন্ট হচ্ছে যাদেরকে ডাইরেক্টলি তোমার ফিশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায় না, তাদেরকে কনভার্ট করে নিতে হয় ফিসাইল এলিমেন্টে, তারপরে ফিশন প্রসেসটাকে এক্সিকিউট করতে হয়। তা এখানে U-235 বা প্লুটোনিয়াম 239 এগুলো হচ্ছে সবই ফিসাইল এলিমেন্ট। এখন এদের নিউক্লিয়ার ফিশন এই প্রসেসটার মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়, এবং তার ফলে আমরা যে এনার্জিটা পাই সেই এনার্জিটাকেই আমরা ইউটিলাইজ করি অ্যাজ হিট এনার্জি, এবং সেটা দিয়েই আমরা জলকে গরম করে স্টিম তৈরি করি, এবং সেই স্টিম দিয়ে স্টিম টারবাইন রোটেট করানো হয়। এখন এই নিউক্লিয়ার ফিশনের জন্য এই ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 তাদের যে অ্যাটমের নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসকে স্ট্রাইক করাতে হয় নিউট্রন পার্টিকেলস দিয়ে। নিউট্রন পার্টিকেল আমাদের যে কনভেনশনাল এনার্জি কনসেপ্ট, সেই কনসেপ্টের জায়গা থেকে যদি দেখতে যাওয়া যায়, এই মানে নিউট্রনগুলো হাইলি এনার্জেটিক পার্টিকেলস, যা দিয়ে তোমায় আলটিমেটলি ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239-এর নিউক্লিয়াসকে স্ট্রাইক করতে হয়, এবং নিউক্লিয়াসকে স্ট্রাইক করে তাদেরকে ব্রেকআপ করা হয়। অর্থাৎ একটা অ্যাটমকে ব্রেকআপ করে যখন দুটো বা তারও বেশি আমরা ফ্র্যাগমেন্ট পাই, তখন সেই ধরনের প্রসেসকে আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিয়ার ফিশন। এখানে রিয়াকশানটা দেখানো হয়েছে নিচে, যে ইউরেনিয়াম 235কে তোমার নিউট্রন দিয়ে স্ট্রাইক করানো হচ্ছে, করে বেরিলিয়াম এবং ক্রিপ্টন এই দুটো এলিমেন্ট পাওয়া যাচ্ছে। এই দুটো এলিমেন্টের কোনোটাই কিন্তু রেডিও অ্যাক্টিভ নয়, এবং তার সঙ্গে তোমার যেটা আসছে সেটা হচ্ছে 3টে নিউট্রন এবং 170 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট বা 170 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট এনার্জি। এখন এই যে 3টে নিউট্রন আমরা পাই এই রিয়াকশানসটার ফলে, যেখানে একটা নিউট্রন দিয়ে স্ট্রাইক করা হচ্ছে ইউরেনিয়াম 235-এর একটা অ্যাটমকে বা অ্যাটমের নিউক্লিয়াসকে, তার থেকে আমি পাচ্ছি 3টে নিউট্রন। এই 3টে নিউট্রনের আবার প্রত্যেকটাকে এক একটাকে কাজে লাগিয়ে আবার এক একটা ইউরেনিয়াম 235 অ্যাটমকে স্ট্রাইক করানো যায়, করে তাদের প্রত্যেকটা থেকে আবার 3টে করে পাওয়া যায়। এরকমভাবে রিয়াকশান প্রসেসটাকে কন্টিনিউ করা যেতে পারে, এবং এই যে কন্টিনিউ করে রিয়াকশান প্রসেসটা বা নিউক্লিয়ার রিয়াকশান বা নিউক্লিয়ার ফিশনটা, এটাকে আমরা বলে থাকি হচ্ছে চেইন রিয়াকশান। সেইটা সম্বন্ধে এখানে বলা হয়েছে। আর এই যে এনার্জিটা লিবারেটেড হয়, এই এনার্জিটা হচ্ছে তোমার নিউক্লিয়ার রিয়াকশান বা ফিশন রিয়াকশানের বাঁ দিকের যে টোটাল মাস এবং ডান দিকের যে টোটাল মাস, এদের মধ্যে একটা স্লাইট ডিফারেন্স, সেই যে ডিফারেন্সটা হয় সেই মাসটা কনভার্টেড হয় এনার্জিতে অ্যাকর্ডিং টু আইনস্টাইন মাস এনার্জি ফর্মুলা, E = mc²।
সেই ফর্মুলা অনুযায়ী আমরা যে এনার্জিটা পাই সেই এনার্জিটার ভ্যালু হচ্ছে 170 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। সাধারণভাবে আমাদের এই অ্যাটমিক ওয়ার্ল্ডে আমরা এনার্জিকে যেভাবে এক্সপ্রেস করি সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট, সেই জন্য এটা হচ্ছে মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। এই কথাটা দিয়ে আমি এখানে শুরু করেছি ইন্ট্রোডাকশানটা। এর পরের যে স্লাইডগুলো তাতে আরও এক্সটেন্ড করেছি। পরের যে স্লাইডটা আছে সেই স্লাইডটাতে দেখো এখানে একটা আইডিয়া দেওয়া হয়েছে যে এই যে 170 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট বা নিয়ার অ্যাবাউট 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, এই 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট অফ এনার্জি বলতে আমি কি বুঝি? কারণ আমাদের মিলিয়ন ইলেকট্রন ভোল্ট এনার্জি সম্বন্ধে আমাদের কনসেপশনের জায়গাটা অপেক্ষাকৃত দুর্বল, তার থেকে আমি জুল বলতে অনেক সহজে বুঝি বা আইডিয়াটা আমাদের সহজ হয়। সেই জন্য এই মিলিয়ন ইলেকট্রন ভোল্ট অর্থাৎ একটা ফিশন তার থেকে 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট অফ এনার্জি রিলিজ করছে, যেটা বলা হচ্ছে ইজ ইকুইভ্যালেন্ট টু 3.2 ইন্টু 10⁻11 ওয়াট সেকেন্ড। ওয়াট সেকেন্ড মানে জুল, সোজা কথা। 3.2 ইন্টু 10⁻11 জুলস। সুতরাং বুঝতেই পারছো যে একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু একটা ফিশনের ফলে লিবারেটেড হয়। এবার তুমি যদি 1 গ্রাম ইউরেনিয়াম কালেক্ট করো, সেই 1 গ্রাম ইউরেনিয়ামের মধ্যে অবশ্যই অনেকগুলো ইউরেনিয়াম অ্যাটম থাকবে, এবং প্রত্যেকটা অ্যাটমে তোমার যদি এই রকম নিউক্লিয়ার ফিশন রিয়াকশানের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে প্রত্যেকটার থেকে যে পরিমাণ এনার্জি পাবে তাদের যদি সাম আপ করা যায়, দেখা যায় যে সেটা 1 গ্রাম কয়লা পুড়িয়ে আমি যে এনার্জিটা পাই তার 2.5 মিলিয়ন টাইমস। এখন এটা একটা তুলনামূলক আলোচনা। এই আলোচনাটা করার উদ্দেশ্য হচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখবে যে আমরা ফসিল ফুয়েল বা কোল যখন আমরা ইউজ করি থার্মাল পাওয়ার প্ল্যান্টে, মাইন্স থেকে এক্সট্রাক্ট করে সেটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের সাইটে নিয়ে আসবার জন্য আমাদের রেলওয়ে ওয়াগন ব্যবহার করতে হয়, কারণ হিউজ অ্যামাউন্ট অফ কয়লা আমাকে নিয়ে আসতে হয় মাইন্স থেকে ফর দ্য পারপাস অফ পাওয়ার প্রোডাকশান। কিন্তু সেই ইকুয়াল অ্যামাউন্ট অফ পাওয়ার প্রোডাকশান বা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ পাওয়ার প্রোডাকশান করতে আমার যে পরিমাণ নিউক্লিয়ার ফুয়েল দরকার সেটা কিন্তু ওই কয়লার পরিমাণের সঙ্গে সমান না, কয়লার থেকে অনেক কম। ফলত তাদের সাধারণ গাড়ি ব্যবহার করে আমরা কিন্তু, এটাও মাইন্স থেকেই এক্সট্রাক্ট করা হয় ইউরেনিয়াম, সেখান থেকে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সাইটে নিয়ে আসতে পারি। সেই জন্য এটা জাস্ট একটা তুলনা দেওয়া হয়েছে যে এনার্জিটা কী পরিমাণ লিবারেটেড হয়। তারপরে যেটা বলা আছে যে এই যে বলা হচ্ছে নিউট্রন পার্টিকেল দিয়ে স্ট্রাইক করা হবে নিউক্লিয়াসটাকে, ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239, সেই নিউক্লিয়াসকে যখন নিউট্রন দিয়ে স্ট্রাইক করা হবে, প্রথমত হচ্ছে নিউট্রন কেন, হোয়াই নট প্রোটন, হোয়াই নট ইলেকট্রন বা আলফা পার্টিকেল নয় কেন, সেগুলো দিয়েও তো স্ট্রাইক করানো যেত, তার পরিবর্তে নিউট্রন কেন? মাথায় রাখতে হবে নিউট্রনের কারণটা হচ্ছে নিউট্রন হচ্ছে নিউট্রাল পার্টিকেল, তার মধ্যে কোনো চার্জ নেই। আর তুমি U-235 বা প্লুটোনিয়াম 239 বা যে কোনো অ্যাটম এক্সেপ্ট নর্মাল হাইড্রোজেন, অন্য যে কোনো অ্যাটম নাও, তাদের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে। এর প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেলস। সুতরাং অন্য কোনো চার্জ পার্টিকেলস দিয়ে তুমি যদি স্ট্রাইক করো, যদি সেটা পজিটিভ চার্জ পার্টিকেলস হয় তাহলে রিপালসিভ একটা অ্যাকশন হবে, আর যদি নেগেটিভ চার্জ পার্টিকেল দিয়ে স্ট্রাইক করো তাহলে একটা অ্যাট্রাকটিভ অ্যাকশন হবে। ফলত তোমার অবভিয়াসলি বোম্বার্ডমেন্টের জন্য যে এনার্জি এবং যে বোম্বার্ডমেন্টটা করতে চাইছো, করে ব্রেক করতে চাইছো, সেই ব্রেক করবার পারপাসটা ঠিক মতন ফুলফিল করা যাবে না। সেই জন্য আমরা নিউট্রন চুজ করে থাকি। এবার এই যে নিউট্রন, আমি আগেই বলেছি আমাদের কনভেনশনাল যে এনার্জি কনসেপ্ট সেই অনুযায়ী এখানকার নিউট্রনের এনার্জি অনেক বেশি, কিন্তু এটা আবার মাথায় রাখতে হবে এই অ্যাটমিক স্কেলে এই নিউট্রন, যে নিউট্রন দিয়ে আমরা এই নিউক্লিয়ার ফিশন রিয়াকশান করি, সেটা কিন্তু তার এনার্জি অপেক্ষাকৃত অ্যাটমিক স্কেলে কম, বা তোমার তারা যে এনার্জি পজেস করে সেটা অনেক লো এনার্জি, এবং এই ধরনের নিউট্রনকে আমরা বলে থাকি হচ্ছে থার্মাল নিউট্রনস। অ্যাকচুয়ালি যেটা করা হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে,
এক ধরনের সাবস্টেন্স আমরা ব্যবহার করি যাদের আমরা বলি মডারেটিং সাবস্টেন্স বা মডারেটর। এই মডারেটর বা মডারেটিং সাবস্টেন্স হিসাবে আমরা আমাদের নর্মাল ওয়াটার বা লাইট ওয়াটার অর্থাৎ H2O হাইড্রোজেন মনোক্সাইড বা হেভি ওয়াটার ডয়টেরিয়াম অক্সাইড D2O অথবা গ্রাফাইট এই ধরনের মেটেরিয়াল আমরা ব্যবহার করি মডারেটিং সাবস্টেন্স হিসেবে, যাদের কাজ হচ্ছে হাই এনার্জেটিক নিউট্রনগুলোকে এই থার্মাল রেঞ্জে নিয়ে আসা, অর্থাৎ তাদের স্পিড বা তাদের এনার্জি থার্মাল রেঞ্জে নিয়ে আসবার জন্য আমরা ওই মডারেটরটা ব্যবহার করে থাকি, যেটা সম্বন্ধে পরবর্তী স্লাইডে বলা আছে, আমি এখানে তোমাদের বলে রাখলাম। যতক্ষণ পর্যন্ত না তুমি এই থার্মাল রেঞ্জে নিয়ে আসছো নিউট্রনসকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নিউক্লিয়ার ফিশন রিয়াকশনটা হবে না, এটা মাথায় রাখতে হবে। এবং এই মডারেটর আমি বলছিলাম পরের স্লাইডে নয়, এখানেই বলা আছে মোটামুটিভাবে যে মডারেটর সম্বন্ধে, আমার খেয়াল ছিল না, এর পরের প্যারাগ্রাফ অর্থাৎ থার্ড প্যারাগ্রাফেই মডারেটর সম্বন্ধে বলা আছে এবং এখানেই লাইট ওয়াটার, হেভি ওয়াটার এবং গ্রাফাইট এগুলোর উল্লেখ আছে। সো এই মডারেটিং সাবস্টেন্স এটা খুব ইম্পর্টেন্স আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ক্ষেত্রে। তারপরে তোমার এখানে ওই ফার্স্ট ফিসাইল মেটেরিয়াল হিসাবে কী কী মেটেরিয়াল বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আমরা ব্যবহার করি সেগুলোর নাম লেখা আছে, বলেছি অলরেডি U-233, প্লুটোনিয়াম 239, এখানে আর একটা বলা আছে প্লুটোনিয়াম 241। কিন্তু আমাদের মোস্টলি বেশিরভাগ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা ব্যবহার করে থাকি সেটা U-235। সো U-235-এর একটা অসুবিধা হচ্ছে, তুমি যখন মাইন্স থেকে ইউরেনিয়াম এক্সট্রাক্ট করছো, সেই মাইন্স থেকে ইউরেনিয়াম যেটা এক্সট্রাক্ট করা হয় তার মধ্যে U-235 থাকে মোটে 0.7%। এখন 0.7% দিয়ে তো কাজ চলে না, সুতরাং সেটাকে আমাকে বাড়াতে হয়। সেই যে বাড়ানো হয় একটা প্রসেসের মধ্য দিয়ে, সেই প্রসেসের মধ্যে দিয়ে আলটিমেটলি ওটাকে 10%-এ তুলে নেওয়া হয় U-235-এর কনসেন্ট্রেশনটাকে। এটাকে বলা হয় এনরিচমেন্ট অফ দ্য ইউরেনিয়াম। তা সেটাও আমাদের পরে বলা আছে। এছাড়া দেখো ফার্টাইল মেটেরিয়াল হিসাবে বা ফার্টাইল রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হিসাবে আমরা বলেছিলাম এখানে থোরিয়াম U-238 বা প্লুটোনিয়াম 240 এগুলোকে ব্যবহার করা যেতে পারে। এরপরে যে স্লাইডটা, তাতে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এটা আলোচনা করতে গিয়ে এখানে লোকেশন সম্বন্ধেও বলা আছে। প্রথমত অ্যাডভান্টেজে যেটা বলা আছে, ইট ডাজ নট ডিপেন্ড অন ফসিল ফুয়েলস। অবশ্যই নয়, কারণ বারবারই বলছি এখানে রেডিও অ্যাক্টিভ ফুয়েল ইউজ করা হয় বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করা হয় অ্যাজ ফুয়েল। সুতরাং আমার ফসিল ফুয়েল যেমন মার্কেটের উপরে তাদের প্রাইস ভ্যারি করে, এখানে সেই চিন্তাভাবনা করার দরকার পড়ে না। তারপরে হচ্ছে যেহেতু কয়লা বা ন্যাচারাল গ্যাস ব্যবহার করা হয় না, সুতরাং এখানে যে স্ট্যাক থেকে গ্যাস বেরোয় বা যেটা এমিশন হয়, যেটা অ্যাটমসফিয়ারকে পলিউট করে, সেই ধরনের গ্যাস কার্বন ডাইঅক্সাইড বলো বা সালফার ডাইঅক্সাইড বলো বা নাইট্রাস অক্সাইড, সেগুলো এখান থেকে বেরোয় না। আর একটা ব্যাপার হচ্ছে, অলরেডি আমি আলোচনা করেছি যে যেহেতু এটার পরিমাণটা খুব কম লাগে নিউক্লিয়ার ফুয়েল, সুতরাং তাদেরকে মাইন্স থেকে তোমার পাওয়ার প্ল্যান্টের সাইটে নিয়ে আসবার জন্য বড় বড় রেলওয়ে ওয়াগন বা রেলওয়ে ট্র্যাকের দরকার পড়ে না, এমনি সাধারণ ভেহিকেলসে করে ক্যারি করে নিয়ে আসা যায়। ফলত খরচাটা, ট্রান্সপোর্টেশন কস্ট যেটা, সেটা অনেক কম পড়ে। সো এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তুমি কোনো দিনই তুমি লোড সেন্টার বা সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য লোড, মানে আমরা যেটাকে বলে থাকি হচ্ছে যেখানে কনজিউমার ডেন্সিটি খুব বেশি, সেই রকম জায়গায় তুমি কখনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের লোকেশন ঠিক করতে পারবে না। কারণ বুঝতেই পারছো এখানে যেহেতু রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিয়ে কাজ করা হয়, অতএব যে ওয়েস্ট প্রোডাক্ট হবে বা যা কিছুই করো না কেন, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে রেডিও অ্যাক্টিভ রে যেগুলো ডিসইন্টিগ্রেট করে সেগুলো ইনভিজিবল, আমরা দেখতে পাই না, অথচ তাদের এফেক্ট হিউম্যান বা অ্যানিম্যাল লাইফের উপর খুব ক্ষতিকারক। সুতরাং তুমি যদি এরকম জায়গায় পাওয়ার প্ল্যান্টটা করো যেখানে বসতি খুব বেশি, লোকজন খুব বেশি বাস করে, তাহলে অবশ্যই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার বা ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য কখনোই আমরা লোড সেন্টারের কাছাকাছি এই ধরনের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করি না, তার থেকে অনেক দূরে করা হয়। তারপরে হচ্ছে বলা হয়েছে এর আগেই যে কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য গ্যাস এখানে এমিশন হয় না, তার কম হয়। কিন্তু ইউরেনিয়ামকে যখন
তোমার মাইন্স থেকে এক্সট্রাক্ট করা হয় বা রিয়াক্টার কনস্ট্রাক্ট করা হয়, ট্রান্সপোর্ট করা হয় ইউরেনিয়ামকে। হ্যাঁ, এই সমস্ত করতে গিয়ে তোমার কিন্তু কিছু গ্রিনহাউস গ্যাস জেনারেটেড হয়, এটাকে একদম উড়িয়ে দেওয়া যায় না। অতএব তার প্রভিশন আছে, যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। লাস্টলি যেটা মস্ত বড় ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে নিউক্লিয়ার ফুয়েলটাকে ব্যবহার করার পরে, পাওয়ার প্রোডাকশন করার পরে যে ওয়েস্ট প্রোডাক্টটা আসে, সেই ওয়েস্ট প্রোডাক্টটাকে তুমি কিভাবে আলটিমেটলি ডিসপোজ করবে, অর্থাৎ কিভাবে তুমি এটাকে আলাদাভাবে সরিয়ে নিয়ে যাবে, যে এমনভাবে রাখবে বা প্রিকশনস নেবে যাতে তোমার সারাউন্ডিং অ্যাটমসফিয়ার বা হিউম্যান লাইফ বা অ্যানিম্যাল লাইফের ক্ষতি না হয়। সুতরাং সেই জায়গা থেকে তোমার প্রিকশনস বা প্রোটেকশনস নেওয়াটা খুব বেশি, যেটা অন্যান্য পাওয়ার প্ল্যান্টে এই রকমভাবে দেখতে হয় না, যেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট নিয়ে তাদের ঠিক মতন যদি ডিসপোজ না করা যায় তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ক্ষতি হতে পারে। সুতরাং সেটা একটা বিরাট ডিসঅ্যাডভান্টেজ। এরপরে যেটায় গেছি সেটা হচ্ছে তোমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের লেআউট। প্রথমেই বলে নেওয়া দরকার, এই লেআউটটা মোরলেস কমপ্লিট, 90% কমপ্লিট বা 85% কমপ্লিট। অল্প কিছু জায়গা এখানে লেআউটে দেখানো নেই, সেগুলো সম্বন্ধে আমি বলে দিচ্ছি, যেটা পরবর্তী ক্ষেত্রে ডিসকাশনের সময় করা আছে কিন্তু এখানে দেখানো নেই। প্রথমত লেআউটে দেখো, একদম একটা বাঁদিকে রেক্ট্যাঙ্গুলার একটা বক্স মতন জিনিস দেখা যাচ্ছে, যেটাকে আউটার যে লেয়ার, যেখানে লেভেলিং করা আছে কংক্রিট সিল্ড। এর মাঝখানে একদম সেন্ট্রালি রিয়্যাক্টার কোর বা নিউক্লিয়ার রিয়্যাক্টার, তার কোর সেটাকে দেখানো আছে, এবং যার মধ্যে কতগুলো ভার্টিক্যাল লাইন, প্যারালাল লাইন্স, যেগুলোকে দেখানো আছে, যাদের লেবেল করা আছে ফুয়েল অ্যান্ড মডারেটর বলে। অর্থাৎ ফুয়েল মানে ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239, এগুলো হচ্ছে ফুয়েল। আর মডারেটর বলেছিলাম লাইট ওয়াটার বা হেভি ওয়াটার বা গ্রাফাইট। এগুলোর কম্বিনেশন দিয়ে তোমার কিছু বান্ডলস তৈরি করা হয়। বান্ডলস তৈরি করা হয়, প্রথমে তাদের পেলেট তৈরি করা হয়, পেলেট থেকে তাদের রড থেকে তাদের বান্ডল করে এইরকমভাবে প্যারালালি সিকোয়েন্সিয়ালি রাখতে হয় নিউক্লিয়ার রিয়্যাক্টর বা একদম কোরের মধ্যে। এবং এদের মাঝখানে যে গ্যাপগুলো থাকে, সেই গ্যাপের মাঝে মাঝে তোমার কন্ট্রোল রড প্লেস করতে হয়। কন্ট্রোল রড তৈরি হয় বোরন দিয়ে, বোরন দিয়ে তৈরি হয়। আর কন্ট্রোল রডের কাজ হচ্ছে যেটা যেটা পরবর্তী স্লাইডে ডিটেল আলোচনা করা আছে, আমি এখানে বলে দিচ্ছি, ওইখানে আর বিশেষ ডিটেলিংয়ে যাব না। কন্ট্রোল রডের কাজ হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশানস যেটা হয় নিউক্লিয়ার রিয়াক্টারের মধ্যে, সেই নিউক্লিয়ার রিয়াকশানের রেটটাকে কন্ট্রোল করা। রেটটাকে কন্ট্রোল করা মানে যখন আমার পাওয়ার প্রোডাকশান বেশি করতে হবে, তখন আমার নিউক্লিয়ার রিয়াকশানের রেটটাকে বাড়াতে হবে, তখন কন্ট্রোল রডটাকে একরকম পজিশনে রাখতে হবে। আর যখন আমার পাওয়ার প্রোডাকশান কম করতে হবে, তখন নিউক্লিয়ার রিয়াকশানের রেটটাকে কমাতে হবে। সেই অবস্থায় পাওয়ার কন্ট্রোল রড যেটা আছে, সেই কন্ট্রোল রডটাকে অবভিয়াসলি আর একটা পজিশনে রাখতে হবে। সাধারণভাবে যখন আমার পাওয়ার প্রোডাকশান বেশি করতে চাই, অর্থাৎ রেট অফ নিউক্লিয়ার রিয়াকশান বাড়াতে চাই, তখন কন্ট্রোল রডটাকে উপরে তুলে দিই। উপরে তুলে দিলে কী হয়, এই ফুয়েলটা তোমার এক্সপোজার বেশি পায়, যার উপরে তোমার নিউট্রন খুব সহজে এসে স্ট্রাইক করতে পারে এবং এনার্জি লিবারেট করতে পারে। আর যখন আমার রেট অফ রিয়াকশানটাকে কমিয়ে ফেলতে হয়, তখন আমরা কন্ট্রোল রডটাকে নামিয়ে দিই। নামিয়ে দিয়ে ফুয়েলটাকে ব্লক করি, যতটুকু দরকার সেইটুকু ফুয়েলকে অ্যালাউ করে তাকে নিউট্রন দিয়ে স্ট্রাইক করে এনার্জি লিবারেট করা হয়। সুতরাং এই কন্ট্রোল রডকে উপর নিচে নামানো যায়, এবং এই উপর নিচে নামানো হয় তার জন্য যে মোটর আমরা ব্যবহার করি, তোমরা তোমাদের মেশিন সিলেবাসে পড়বে সেই মোটরটা, সেটা হচ্ছে রিলাক্টেন্স টাইপ অফ মোটর। সো সেই রিলাক্টেন্স টাইপ অফ মোটর আমরা ব্যবহার করে এই কন্ট্রোল রডটাকে আমরা উপর নিচে নামাই, এবং উপর নিচে নামিয়ে আমরা নিউক্লিয়ার রিয়াকশানের রেটটাকে কন্ট্রোল করি। এখন এই টোটাল রিয়াক্টার কোর, এটা প্রথমে একটা তোমার লেয়ার, মানে ফার্স্ট লাইন অফ প্রোটেকশান যেটা, বা ফার্স্ট লেয়ার অফ প্রোটেকশান যেটা থাকে, সেটাকে আমরা বলি রেডিয়েশন শিল্ড। রেডিয়েশন শিল্ড বলতে, রেডিয়েশন মানে নিউক্লিয়ার রেডিয়েশন। নিউক্লিয়ার রেডিয়েশনের থেকে তার থেকে প্রোটেক্ট করবার জন্য বা তাকে ব্লক করবার জন্য একটা আস্তরণ,
সেটা ফার্স্টে থাকে, সেটাকে আবার সারাউন্ড করে যেটা থাকে সেটা হচ্ছে থার্মাল শিল্ড, যেটা এখানে দেখানো আছে। র্যাডিয়েশন শিল্ড বা কন্ট্রোল রড এখানে দেখানো নেই, কিন্তু থার্মাল শিল্ড দেখানো আছে, যেটা হচ্ছে সেকেন্ড লাইন অফ প্রোটেকশন। এটা সাধারণত স্টিলের তৈরি হয়, এবং এইটা দিয়ে আমরা কি করি, যদি কোনো কারণে তোমার ফার্স্ট লাইন অফ প্রোটেকশন ওটাকে পেনিট্রেট করে তোমার রেডিও অ্যাক্টিভ রে বেরিয়ে চলে আসে, তাহলে এই সেকেন্ড লাইন অফ প্রোটেকশন তাকে ব্লক করে বা আটকায়, তাকে প্রিভেন্ট করে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে কংক্রিট শিল্ড। এটা হচ্ছে লাস্ট বা থার্ড লাইন অফ প্রোটেকশন। এটা বুঝতেই পারছো যে সারাউন্ডিং অ্যাটমসফিয়ার বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অ্যাম্বিয়েন্সের মধ্যে যে সমস্ত লোকজন কাজ করে, পাওয়ার প্ল্যান্ট পার্সোনেল, তারা যাতে এই সমস্ত রেডিও অ্যাক্টিভ রে দিয়ে তাদের মানে লাইফ হ্যাজার্ড না তৈরি হয়, তার থেকে প্রোটেক্ট করবার জন্য আমরা ফাইনালি এই কংক্রিট শিল্ডটাকে দিয়ে থাকি। কংক্রিট শিল্ড দেওয়ার আর একটা উদ্দেশ্য আছে, যে তোমার যদি আর্থকোয়েক বা এটসেট্রা হয়, তার থেকে নিউক্লিয়ার রিঅ্যাক্টর যাতে বার্স্ট না করে, তার জন্য আমরা এটা দিয়ে থাকি। কারণ একটা সময় 1991 বা 92, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, সেই সময় রাশিয়ার চেরনোবিল বলে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একটা ডিজাস্টার হয়েছিল। সেই ডিজাস্টারটা হয়েছিল এবং তাতে প্রচুর লোক, প্রচুর জায়গা জুড়ে অ্যাফেক্টেড হয়েছিল, অ্যানিম্যালস অ্যাফেক্টেড হয়েছিল, এবং বহুদিন ধরে, এটা এরকম নয় যে জাস্ট 1 বছর 2 বছরের জন্য, বহুদিন ধরে অ্যাফেক্টেড হয়েছে। তারপরে বন্ধ করে দেওয়া হয়েছে এই পাওয়ার প্ল্যান্টটাকে। তা সেখানে তখন এই কংক্রিট শিল্ড বা এটা ছিল না, যেটা জানা গেছে, যার জন্য পরবর্তী ক্ষেত্রে এটার ইম্পর্টেন্সটা অনেক বেশি, মানে এর ইম্পর্টেন্সটাকে বিবেচনা করা হয়, এবং সেই হিসাবে নিউক্লিয়ার রিঅ্যাক্টর করে বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের থার্ড লাইন অফ প্রোটেকশন হিসাবে আমরা এই কংক্রিট শিল্ডটাকে ব্যবহার করি। এরপরে দেখো, যেটা রিঅ্যাক্টর কোর থেকে দেখানো হয়েছে, প্রথমে অ্যারো দিয়ে একটা লাইন, যে লাইনটা এসে তোমার ঢুকেছে, এখানে একটা ব্লক আছে, রেক্টাঙ্গুলার ব্লক, যার নাম দেওয়া হয়েছে হিট এক্সচেঞ্জার আর বয়লার। এখন এই হিট এক্সচেঞ্জার বা বয়লার, এটা কিন্তু সব ধরনের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে থাকে না। আমাদের ভারতবর্ষে প্রথম যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা তৈরি হয়েছিল তারাপুরে, সেখানে যে ধরনের নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছিল সেটার নাম হচ্ছে বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টর, BWR। সেই বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টরে কিন্তু এই হিট এক্সচেঞ্জার ছিল না। সেখানে কি হয়েছিল, সেখানে এই যেটা দেখতে পাচ্ছ অ্যারো দিয়ে দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে জল, লাইট ওয়াটার, নর্মাল ওয়াটার, যেটা এই ভিতরে করে যে হিটটা তৈরি হয়, এনার্জিটা, সেই হিট এনার্জিটা ক্যারি করে নিয়ে আসে জলটা, এবং জলটা হিট এনার্জিটা ক্যারি করে নিয়ে আসার ফলে অবভিয়াসলি জলটা স্টিমে কনভার্টেড হয়, সেই রকমভাবেই তাকে হিট করতে হয়, করে নিয়ে সেই স্টিমটাকে ডাইরেক্টলি টারবাইনে ফেলা হয়, ফেলে টারবাইন ঘুরিয়ে টারবাইনের এক্সস্ট থেকে আলটিমেটলি স্টিমটাকে বের করে কনডেন্স করে আবার ফিড পাম্প বা সার্কুলেটিং পাম্পের সাহায্যে রিঅ্যাক্টর করে ফেরত পাঠানো হয়। এটা হচ্ছে বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টরের স্কিম, যেখানে এই হিট এক্সচেঞ্জারটা থাকে না। তার অসুবিধা হচ্ছে, যেহেতু রিঅ্যাক্টর কোর থেকে জলটা বেরিয়ে তাকে স্টিম তৈরি করে স্টিম দিয়ে স্টিম টারবাইন ঘোরানো হয়, অতএব টারবাইন ব্লেড বা অন্য জায়গা কন্টামিনেশন হওয়া, মানে নিউক্লিয়ার কন্টামিনেশন হওয়ার প্রবাবিলিটিটা থেকে যায় বা বেড়ে যায়। সেটাকে অ্যাভয়েড করবার জন্য পরবর্তী ক্ষেত্রে আমরা এই হিট এক্সচেঞ্জার বা বয়লার বলে এই সেকেন্ডারি একটা রিজার্ভারের মতন জায়গা রাখা হয়েছে, যেখানে জল রাখা হয়। সেই জলটাকে এখানকার থেকে তোমার যে রিঅ্যাক্টর থেকে যে জলটা, গরম জলটা আসে, সেই গরম জলটাকে দিয়ে এখানকার যে জলটা আছে সেই জলটাকে গরম করা হয়, বা এখান থেকে জল গরম করা জলটাকে নিয়ে এসে এখান থেকে তুমি জল গরম থাকতে পারে, স্টিম হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, আলটিমেটলি সেই স্টিম বা হিটেড ওয়াটার, তার থেকে হিট নিয়ে আলটিমেটলি জলটা স্টিম হয়ে সেই স্টিম দিয়ে স্টিম টারবাইন ঘোরানো হয়। আর যদি জল স্টিম হয়ে থাকে, তাহলে এখানে যেহেতু হিটটাকে তোমার জাস্ট রিলিজ করে দিচ্ছে, সুতরাং জল আবার
স্টিমটা আবার জলে কনভার্টেড হয়, আর যদি হিট ওয়াটার থাকে তাহলে তো ওয়াটার হিসাবেই এটাকে আবার বের করে নিয়ে আসা হয়, নিয়ে এসে সার্কুলেটিং পাম্পের সাহায্যে রিঅ্যাক্টার করে আবার ফেরত পাঠানো হয়। আর এখানে যে জলটা এই সেকেন্ডারি সোর্স বা হিট এক্সচেঞ্জার থেকে যে জলটা এটার থেকে হিটটা পেলো, সেই হিটটা পেয়ে এই জলটা স্টিমে কনভার্টেড হয় এবং সেই স্টিমটাকে দিয়ে স্টিম টারবাইন তোমার রোটেট করানো হয়, করিয়ে আলটিমেটলি লাস্ট স্টেজ অফ টারবাইন থেকে স্টিম এক্সট্রাক্ট করে কনডেন্সারের সাহায্যে কনডেন্স করে আবার হিট পাম্পের সাহায্যে হিট এক্সচেঞ্জারে ফেরত পাঠানো হয়। সো এতে কি হয়, যেহেতু ডাইরেক্টলি রিঅ্যাক্টার কোর থেকে জলটাকে স্টিম তৈরি করে এনে স্টিম টারবাইনে ফেলা হয় না, সেই জন্য এখানে রেডিও অ্যাক্টিভ কন্টামিনেশনের প্রবাবিলিটিটা অনেক কমে যায়। সুতরাং এটাই এখনকার দিনে আমরা প্রেফার করি। এবং টারবাইনের সঙ্গে অল্টারনেটার কানেক্টেড, অবভিয়াসলি টারবাইন ঘুরলে অল্টারনেটারকে সেই মেকানিক্যাল এনার্জিটা সাপ্লাই করে, অল্টারনেটার সেই মেকানিক্যাল এনার্জিটাকে আলটিমেটলি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে আমাদের ইলেকট্রিসিটি দেয়। সো এটা হচ্ছে তোমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কমপ্লিট লেআউট। খুব সিম্পল লেআউট, কিছু নেই, ডিসকাশনেরও বিশেষ কিছু জায়গা নেই। যেটুকু জায়গা আছে সেটুকু আমি ইন ডিটেইল বললাম, এগুলোই পরের স্লাইডগুলোতে আলোচনা করা আছে। একটা কথা শুধু এখানে বলা দরকার, সেটা হচ্ছে এই যে রিঅ্যাক্টার কোর থেকে যে জলটাকে নিয়ে বের করে নিয়ে আসা হয়, সে জলটা যেহেতু রিঅ্যাক্টারের মধ্যেকার হিটটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসে, সুতরাং এটাকে আমরা অনেক সময় নাম দিই কুল্যান্ট, COOLANT। কুল্যান্ট মানে হচ্ছে রিঅ্যাক্টার কোরের হিটটাকে যেহেতু বার করে নিয়ে চলে আসছে, অর্থাৎ রিঅ্যাক্টার কোরটাকে ঠান্ডা করছে, ঠান্ডা করার জন্য ব্যবহার হচ্ছে বলে এদের নাম হচ্ছে কুল্যান্ট। আমরা দেখবে এরপরে যখন আমি টাইপস অফ রিঅ্যাক্টার এর আলোচনা করেছি, সেখানে একটা টাইপ অফ রিঅ্যাক্টার আছে ক্যান্ডু টাইপ, ক্যানাডিয়ান, তোমার ডয়টেরিয়াম, ইউরেনিয়াম টাইপ অফ রিঅ্যাক্টার। সেখানে দেখবে এই কুল্যান্ট হিসাবে ইনস্টেড অফ লাইট ওয়াটার আমরা ওখানে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সুতরাং এরকম কোনো মানে নেই যে সবসময় আমাকে জলই ব্যবহার করতে হবে। ওকে, এবারে পরের স্লাইড। এই স্লাইডগুলোতে আমি সমস্ত কিছু যা যা লেখা আছে সমস্ত কিছু অলরেডি আলোচনা করা আছে। দেখো, এনরিচমেন্ট অফ দ্য ইউরেনিয়ামের কথা বলা আছে, 10% কনসেন্ট্রেশন বাড়াতে হয় বলা আছে। এখানে পেলেটস তৈরি করা হয়, পেলেটসকে রডে কনভার্ট করা হয়, রড থেকে সেটাকে বান্ডলস বলা আছে। কুল্যান্ট সম্বন্ধে বলা আছে, কুল্যান্ট সম্বন্ধে আমি এখানে কার্বন ডাইঅক্সাইড, লাইট ওয়াটারের কথা বলেছি। এখানে লিকুইড মেটাল অর্থাৎ সোডিয়াম বা পটাশিয়াম লিকুইড মেটাল, এদেরও কুল্যান্ট হিসাবে ব্যবহার করা যায়, সেইটাও এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে টারবাইন, জেনারেটর, এগুলো তো বলা আছে। লাস্ট অফ অল বা লাস্ট যে প্যারাগ্রাফটা এখানে আছে সেখানে কন্ট্রোল রড ইন ডিটেল আলোচনা করা আছে, যেটা আমি অলরেডি বলেছি যে বোরনের তৈরি এবং এটাকে আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট করে নিউক্লিয়ার রিঅ্যাকশনের রেটটাকে কন্ট্রোল করা হয়। আমাদের পাওয়ার প্রোডাকশান কীরকম নিড বা প্রয়োজন সেই অনুযায়ী আমি এই কন্ট্রোল রডকে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড মুভ করে নিউক্লিয়ার রিঅ্যাকশনের রেটটাকে কন্ট্রোল করি। এরপরে সাইডেও দেখো যা যা কথা বলা আছে। রেডিয়েশন শিল্ড অলরেডি বলেছি যে ফার্স্ট লাইন অফ প্রোটেকশন, সেটা থাকে হচ্ছে। তারপরে থার্মাল শিল্ড, যেটা স্টিলের তৈরি হয়, যেটা তোমাদের লেআউটে ছবিতে দেখানো আছে, রেডিয়েশন শিল্ড ছবিতে দেখানো নেই। তারপরে হচ্ছে আউটার মোস্ট কংক্রিট শিল্ড, যেটা থার্ড লাইন অফ প্রোটেকশন, সেটার কথা বলা আছে এবং আর্থকোয়েকের কথাও বলা আছে। ওকে, হিট এক্সচেঞ্জার সম্বন্ধে ডিটেল আমি আলোচনা করেছি, এখানে সেই হিট এক্সচেঞ্জারের সম্বন্ধেও সমস্ত কিছু কথা বলা আছে। দ্য স্টিম লিভিং দ্য টারবাইন এগেইন কনডেন্সেস ইন্টু ওয়াটার ইন দ্য কনডেন্সার, অলরেডি বলেছি, অ্যান্ড দ্যাট রিটার্নস টু দ্য হিট এক্সচেঞ্জার ভায়া হিট পাম্প। সুতরাং যা যা আমি লেআউটের সময় ডেসক্রাইব করেছি এইগুলোই এইখানে ডিটেলিংয়ে তোমাদের বলা আছে তোমাদের পড়ার সুবিধার জন্য। এরপরে হচ্ছে টাইপস অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টার্স। চারটে তোমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টার্স আমি এখানে মেনশন করেছি। একটা প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টার PWR, যেখানে হিট এক্সচেঞ্জার লাগে। বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টার, যেটা বলছিলাম আমাদের তারাপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ভারতবর্ষে যেটা প্রথম হয়েছিল, সেখানে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টার ইউজ করা হয়েছে সেটা হচ্ছে বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টার, যাতে কোনো হিট এক্সচেঞ্জার নেই। তারপরে ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টার, লাস্ট অফ অল হচ্ছে ক্যান্ডু টাইপ বা ক্যানাডিয়ান ডয়টেরিয়াম ইউরেনিয়াম টাইপ অফ রিঅ্যাক্টার, যেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কুল্যান্ট হিসাবে ব্যবহার করা হয়, যেটা আমি বলেছি।
এই ফার্স্ট ব্রিডার রিয়াক্টারে যেটা বলার দরকার সেটা হচ্ছে এখানে ফার্টাইল মেটেরিয়াল U-238 ইউজ করা হয়, যেটা মাইন্স থেকে যে ইউরেনিয়াম এক্সট্রাক্টেড হয়, যার মধ্যে 99.3% থাকে হচ্ছে ইউরেনিয়াম-238। আলটিমেটলি সেটাকে এনরিচ করে আমরা 10% ইউরেনিয়াম-235-এ কনভার্ট করি, তারপরে নিউক্লিয়ার ফিশন রিয়াকশনসটা তোমার কন্টিনিউ করা হয়। এই ফার্স্ট ব্রিডার রিয়াক্টারে এইটা ব্যবহার করা হয় U-238। তারপরে যেটা বলা আছে, ব্রিডার রিয়াক্টার্স আর হাউএভার being pursued as they have the potential to burn up all of the actinides in the present inventory of nuclear waste, while also producing power and creating additional quantities of fuel for more reactors via the breeding process. So মোটামুটিভাবে তোমাদের সিলেবাস বা কোর্স কন্টেন্টে যেটুকু আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে সেইটুকু কভার করেই খুব সিম্পলিফাইড ওয়েতে, ব্রিফ ওয়েতে যেটুকু ডিসকাস করার দরকার সেইটুকু ডিসকাস করে আমি এই কটা স্লাইড তৈরি করেছি, এই প্রেজেন্টেশনটা দিলাম। এটা আশা করি তোমাদের কাজে লাগবে। সো ওকে, এখানেই আমি আমার প্রেজেন্টেশনটা শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।